আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসএসসি পরীক্ষার্থী 26 এবং নবম দশম শ্রেণীর বর্তমান শিক্ষার্থীরা, তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটা পরিমিতির সৃজনশীল অঙ্ক নিয়ে হাজির হয়েছি। এটা হলো রাজশাহী বোর্ড 25 সাল, অর্থাৎ গত বছর রাজশাহী বোর্ডে এই অঙ্কটা তোমাদের আসছিল। এটা এবার এসএসসি পরীক্ষার্থী যে কোনো বোর্ড, ঢাকা বোর্ড সহ যে কোনো বোর্ডের জন্য যেমন ইম্পর্টেন্ট, তেমনি নবম এবং দশম, বিশেষ করে নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষায় এই যে সমবাহু ত্রিভুজের অঙ্কটা এখানে আছে, এটা অতীব গুরুত্বপূর্ণ এবং তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় এই অঙ্কটা আসার সম্ভাবনা প্রায় 95%। আর এসএসসি পরীক্ষার্থীদের জন্য এই অঙ্কটা, টোটাল অঙ্কটাই গুরুত্বপূর্ণ এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এবার দশম শ্রেণীতে যারা আসছে, অর্থাৎ সামনে যাদের টেস্ট পরীক্ষা আছে, তোমাদের জন্য এটার ঘন মানে পরের রিকোয়ারমেন্ট, অর্থাৎ দ্বিতীয় যে লোহার পাইপের অঙ্কটা আসছে, এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ টেস্ট পরীক্ষা যারা দিবা তাদের তোমাদের সিলেবাস আসছিল 16.3 এবং 16.4 অধ্যায়, এজন্য এই অংশটা থেকে ভিতরে। আর এবার নতুন যারা নবম শ্রেণীতে উঠেছে তাদের জন্য 16.1 এবং 16.2 যেহেতু সিলেবাসে আছে, এই জন্য তোমাদের জন্য সমবাহু ত্রিভুজের অঙ্কটা অতীব গুরুত্বপূর্ণ। অর্থাৎ নবম শ্রেণী, দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থী 26 সকলের জন্য এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বন্ধুরা, আমরা কথা বাড়াবো না, আমরা এখন এই অঙ্কটা সৃজনশীল সমাধানে চলে যাব। দেখো আমাদের অঙ্কটা যেটা বলা হয়েছে, দেখো আমাদের মূল অঙ্কটা এখানে দুইটা উদ্দীপক দেওয়া আছে, রোমান সংখ্যা 1 এবং 2 দিয়ে। আমাদের রোমান সংখ্যা 1 যে অঙ্কটা আছে, এটা আছে বলা হয়েছে একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে, মানে কোন একটা সমবাহু ত্রিভুজের যদি আমরা একটা বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়াই, তাহলে এর ক্ষেত্রফল 16 বর্গমিটার বেড়ে যায়। এটা হলো আমাদের প্রথম উদ্দীপকটা। আর আমাদের যে দ্বিতীয় উদ্দীপকটা হইতেছে, বলা হয়েছে একটি লোহার পাইপের ভিতরের ও ভিতরের এবং বাইরের ব্যাস যথাক্রমে দেখো বন্ধুরা, ভিতরের ও বাইরের ব্যাস যথাক্রমে, এখানে একটা শব্দ বাদ পড়ে গেছে। দেখো এখানে যে শব্দটা হবে হলো একটা ওয়ার্ড ব্যাস, গুরুত্বপূর্ণ একটা শব্দ উঠানো বাদ পড়ে গেছে। তাহলে দেখো আমরা এখানে লিখে দিলাম একটি লোহার পাইপের ভিতরের ও বাইরের ব্যাস যথাক্রমে 14 সেন্টিমিটার ও 16 সেন্টিমিটার এবং পাইপটির উচ্চতা 4.5 মিটার। এটা আমাদের উদ্দীপক। আমাদের রিকোয়ারমেন্ট গুলো লক্ষ্য করো। আমাদের ক নম্বর রিকোয়ারমেন্টে বলা হয়েছে একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 300 বর্গ সেন্টিমিটার, মানে আমাদের একটা ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল বলা হয়েছিল 300 বর্গ সেন্টিমিটার। বলতেছে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। এখন ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র আমরা যদি √3a বা a√3, অর্থাৎ √3a, অর্থাৎ আমাদের এখান থেকে এর মানটা বের করতে হবে। আর ঘনক বলি, বর্গ বলি, এইসব অঙ্কের বাহুর দৈর্ঘ্য অথবা ধারকে আমরা সবসময় এ ধরি। তাহলে আমরা যদি ঘনকের ধার এ ধরি, তাহলে আমাদের ক্ষেত্রফল পাবো 6a²। এখান থেকে আমরা এর মানটা বের করব। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা এটা সমাধানে চলে যাই। তাহলে আমরা প্রথমে লিখবো এখানে, মনে করি, যেহেতু ঘনকের অঙ্ক করতেছি, দেখো বন্ধুরা আমরা লিখবো মনে করি ঘনকের ধার। দেখো আমরা এটা লিখবো হলো ঘনকের ধার অথবা ঘনকের বাহুর দৈর্ঘ্য। আমরা ঘনকের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য শব্দ ব্যবহার না করে ঘনকের ধার শব্দটাই বেশি ব্যবহার করি, এবং যেহেতু এটা সেন্টিমিটারের অঙ্ক, আমরা ধরে নিলাম যে মনে করি ঘনকের ধারটা হইতেছিল a সেন্টিমিটার। এরপরে বন্ধুরা দেখো প্রশ্নে আমাদের বলছে কি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 300, তাহলে আমাদের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্রটা দরকার। তাহলে আমরা এখানে এটা লিখে ফেলবো। অতএব, তাহলে আমরা এরকম লিখবো, অতএব দেখো ঘনকের, এই দেখো সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, আমাদের এই সূত্রটা মুখস্থ করে রাখতে হবে বন্ধুরা। ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, দেখো কি লিখছি, ঘনকের সম্পূর্ণ, ওদের সাথে মিলাই লিখছি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। ওরা বলতেছে 300 বর্গ সেন্টিমিটার, আর আমরা জানি এটা সূত্র হলো 6a²। দেখো কি লিখলাম, ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হলো 6a² বর্গ সেন্টিমিটার। এগুলার বেসিক নিয়ে আমরা শুরুর দিকে আলোচনা করছিলাম, এখন তো আমরা
শুধু অঙ্কের সমাধানে যাব, বেসিক নিয়ে আলোচনা করব না। এগুলো নিয়ে আমরা একবার অঙ্কগুলা করছি। দেখো তাহলে আমরা লিখলাম যে ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 6a স্কয়ার বর্গ সেন্টিমিটার, অর্থাৎ এই 6a স্কয়ার সমান হবে হলো আমাদের 300। তাহলে আমরা এখানে নিচে সাজায় ফেলি প্রশ্ন মতে। দেখো বন্ধুরা আমরা এখানে কি লিখলাম, প্রশ্ন মতে দেখো আমাদের এখানে কি হবে, 6a স্কয়ার সমান হইতেছিল 300। এরপরে দেখো আমাদের a স্কয়ার সমান কত হবে বন্ধুরা, এই যে 300 একে ভাগ দিব হলো আমরা 6 দিয়া। তাহলে লক্ষ্য করো a স্কয়ার সমান 6 দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে দেখো কত হয়, 5 6 30 50। তাহলে দেখো a স্কয়ার সমান যদি 50 হয়, আমাদের লাগবে হলো এর মান। তাহলে আমরা এর দেখো এর সাথে যে স্কয়ার আছে সেটা ডান পাশে আমাদের কি হবে, রুট হয়ে যাবে। তাহলে আমাদের এর মানটা কিন্তু দেখো বন্ধুরা আমরা পেয়ে যাইতেছি, এর মানটা হচ্ছে √50, অর্থাৎ 50 কে আমাদের কি করতে হবে, রুট করতে হবে। আর আমরা 50 কে যদি রুট করি দেখো তাহলে দেখো আমরা যদি 50 কে রুট করি তাহলে কত হয়, আমরা লিখি রুট কত 50, রুট 50 কে যদি আমরা সমান দিই আমাদের মানটা হবে 7.07। তাহলে দেখো বন্ধুরা কত হলো আমাদের 7.07 হইতেছিল আমাদের এর মান। তাহলে বন্ধুরা আমরা এটা লিখে ফেলি 7.07, এটা হলো আমাদের কার মান বলে এর মান। কিন্তু আমাদের এখান থেকে জানতে চাইছিল দেখো ঘনকের কর্ণের দৈর্ঘ্য জানতে চাইছে। তাহলে আমরা এখন নিচে লিখে ফেলি, অতএব ঘনক টির, দেখো বন্ধুরা কি লিখি, ঘনকটির কর্ণের দৈর্ঘ্য, আমরা কর্ণের দৈর্ঘ্য সূত্র জানি a√3, বর্গের কর্ণ হলো a√2, বর্গের কর্ণ হইতেছিল a√2 এবং ঘনকের কর্ণের দৈর্ঘ্য হইতেছিল a√3। আমরা এখানে মানটা বসাই দিই। দেখো বন্ধুরা আমাদের এর মানটা হইতেছিল 7.07, এর সাথে গুণ আছে √3 মান, √3 মানটা হলো 1.73205। তাহলে আমরা এই যে এটা লিখলাম, এটা আমরা পাশে কি লিখে দিব, সেন্টিমিটার। তাহলে আমরা এই মানটাকে গুণ করে ফেলি। তাহলে দেখো আমাদের যে মানটা হয়েছে এই মানটাকে আমরা গুণ করে দিব, এটাকে গুণ করবো হলো √3 দ্বারা, রুট কত দেখো 3, √3 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে আমাদের মানটা হলো 12.25। দেখো বন্ধুরা তাহলে আমাদের মানটা কত বেড়ায়, 12.25। আমরা এখানে লিখে ফেলি 12.25 কি সেন্টিমিটার। তাহলে দেখো বন্ধুরা আমাদের কাছে যেটা জানতে চাইছিল যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে কিন্তু আমরা ঘনকের কর্ণের দৈর্ঘ্যটা কিন্তু পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে নিচে লিখে দিতে পারি আরো একটা বার, অতএব দেখো ঘনকের বা ঘনকটির কি লিখলাম, ঘনকটির কর্ণের দৈর্ঘ্য 12.25 সেন্টিমিটার, ব্র্যাকেটে কি লিখবো, ব্র্যাকেটে আমরা লিখবো হলো প্রায়। তাহলে দেখো বন্ধুরা আমাদের প্রথম ক নম্বর রিকোয়ারমেন্টটা কিন্তু সমাধান করা হয়ে গেল। তোমরা দেখো একটু সবাই, আমাদের ক নম্বরের সমাধান কিন্তু দেখো হয়ে গেছে। তাহলে দেখো বন্ধুরা এর মানটা হচ্ছে √50, অর্থাৎ তাহলে দেখো বন্ধুরা আমাদের নিচের লেখাটা একটু অস্পষ্ট হয়েছে, আমরা অল্প একটু উঠিয়ে দিই। তাহলে দেখো বন্ধুরা আমাদের এই ঘনকের যে অঙ্কটা করলাম এই অঙ্কটাও অনেক ইম্পর্টেন্ট। এটা এসএসসি পরীক্ষার্থী অথবা নবম দশম শ্রেণী যাদের পরীক্ষার কথা বলি, এই ক নম্বর রিকোয়ারমেন্ট যেটা করলাম এটা তোমাদের শর্ট কোশ্চেন অথবা যে কোনো পরিমিতি কয়তে আসার সম্ভাবনা আছে। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট,
আশা করি তোমরা অঙ্কটা যদি 2-3 বার ট্রাই করো তাহলে ইনশাআল্লাহ পারবে। আমরা এখন খ নম্বর রিকোয়ারমেন্টে চলে যাব। দেখো প্রিয় বন্ধুরা, আমরা যদি এখন খ নম্বর রিকোয়ারমেন্টে চলে যাই, এখন খ নম্বর রিকোয়ারমেন্টটা যদি আমরা সমাধান করি, দেখো আমাদের খতে বলা হয়েছে কি, আমাদের এই প্রশ্নটাকে মুছি এবং সাথে সাথে পড়ি। কতে দেখো খতে আমাদের জানতে চাইছে সমবাহু ত্রিভুজের পরিসীমা নির্ণয় করো। তাহলে যদি সমবাহু ত্রিভুজের পরিসীমা আমাদের জানতে চায়, তাহলে আমাদের জানতে হবে যে আগে সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্রটা। আমরা জানি সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র হইতেছিল 3a, অর্থাৎ যেহেতু 3টে বাহু সমান, এজন্য একটা বাহুকে আমরা যদি ধরি 3টে বাহু হবে হলো a প্লাস a প্লাস a অর্থাৎ 3a। আমাদের সেই হিসাবে দেখো আমরা যদি এটা প্রশ্নটা আরেকবার পড়ি, কি বলতেছে, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে। দেখো আমরা যদি একটা সমবাহু ত্রিভুজ আইকে তোমাদের এই ব্যাপারটা বুঝাই, ধরো আমরা এই যেটা ধরে নিলাম, আমাদের এটা একটা কি বাহু, সমবাহু ত্রিভুজ। ধরো আমাদের এই সমবাহু ত্রিভুজটাকে আমরা প্রত্যেকটা বাহুকে কি ধরতে পারি, এ ধরতে পারি। দেখো আমরা ধরো এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুকে ধরলাম, এরপরে বলতেছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি আমরা 4 মিটার করে বাড়াই। দেখো বন্ধুরা, এই প্রত্যেকটা বাহুকে যদি আমরা 4 মিটার করে বাড়াই, তাহলে আমাদের এই ত্রিভুজটা কিন্তু এর থেকে আর একটু বড় হয়ে যাবে, তাই না? যদি বাহুটা বড় হয়ে যায় তাহলে ক্ষেত্রফলটাও বেশি হয়ে যাবে, অর্থাৎ তখন আমাদের বাহুগুলো হবে a+4, সব জায়গায় হবে, এখানে হবে a+4 a+4। আমরা একটা জিনিস মনে রাখবা, যদি কখনো বাহু কমানোর কথা বলে তাহলে বিয়োগ হয়, বাড়ানোর কথা বলে প্লাস হয়, যোগ হয়। আর যদি কখনো বাহু 2 গুণ 3 গুণ 4 গুণ এরকম গুণের কথা বলে তাহলে শুধুমাত্র কি হয়, গুণ হয়, তাছাড়া কখনো কিন্তু কি হবে না, বাহুগুলা কিন্তু কখনো তাছাড়া গুণ হবে না। এখন দেখো আমরা প্রথমে যেটা বলছিল, ধরো আমরা বাহুর দৈর্ঘ্যটাকে যখন আমরা এ ধরবো, আমাদের তখন একটা ক্ষেত্রফল কিন্তু বের হবে। এরপর এবার যখন বলতেছে বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়াইছি, যখন আমাদের বাহুর দৈর্ঘ্যটা একটু বড় হবে তখন একটা ক্ষেত্রফল বেরোবে। আর এই দুইটা ক্ষেত্রফলের পার্থক্যই হইতেছিল কত, দেখো তো প্রশ্ন বলছে 16√3 কি বর্গমিটার। এই 16√3 পার্থক্য হইতেছিল বড় ক্ষেত্রফল এবং ছোট ক্ষেত্রফলের পার্থক্য। আর এইখান থেকে আমরা কি করব, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটা বের করে ফেলবো। আর সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটা যদি আমরা এখান থেকে বের করে ফেলতে পারি, তারপর আমরা কি করতে পারবো, এটার ক্ষেত্রফল নির্ণয় করে ফেলতে পারবো। তাহলে আমরা এটা যদি ত্রিভুজের সূত্র জানা থাকে তাহলে ইনশাআল্লাহ আমরা এই অঙ্কগুলা কিন্তু পারবো। দেখো বন্ধুরা, তাহলে আমি এটা একটু মুছে ফেলি। যদি আমি এটা মুছি তাহলে আমরা এখন এখান থেকে অঙ্ক শুরু করব। তাহলে এটা হইতেছিল আমাদের খ নম্বর রিকোয়ারমেন্ট। এই খ নম্বর রিকোয়ারমেন্ট আমাদের যেহেতু পরিসীমা জানতে চাইছে, আর আমরা পরিসীমার সূত্র একটু আগে বলছিলাম, সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র হলো কত, 3a, অর্থাৎ এর মানটা আমাদের দরকার। এখন এই এর মান আমরা বের করতে পারবো ক্ষেত্রফল থেকে। তার জন্য আমাদের প্রত্যেকটা বাহুকে যেহেতু আমরা এ ধরে, আমরা সেজন্য লিখবো যে, মনে করি, দেখো বন্ধুরা আমরা কি লিখলাম, প্রথমে মনে করি, এর নিচে লিখবো দেখো আমরা প্রশ্নের সাথে মিলাই লিখতেছি। ওরা বলছে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, যেন আমরা আবার কখনো বলে সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য, কখনো বলে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য। ওরা যে ভাষা ব্যবহার করবে আমরা সেই ভাষাটাই ব্যবহার করতেছি। লিখলাম মনে করি সমবাহু ত্রিভুজের, দেখো বন্ধুরা কি লিখলাম, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান a। যেহেতু আমাদের মিটারের কথা বলছি এককে, তাহলে আমরা এখন কি লিখলাম, a মিটার। এই যে দেখো, অতএব এই যে সমবাহু ত্রিভুজের আমাদের কিন্তু যেহেতু ক্ষেত্রফলের প্রশ্ন আসছে, আমাদের এখানে ক্ষেত্রফল লাগবে। আর আমাদের ক্ষেত্রফলের সূত্রটা হইতেছে √3/4 বাহু স্কয়ার। মনে রাখবা বন্ধুরা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি হইতেছে, √3/4 বাহু স্কয়ার। এখন আমরা বাহুকে যত ধরবো, যেমন বাহুকে ধরছি তাহলে হবে a স্কয়ার। তাহলে কি হবে, বাহুকে যেহেতু এ ধরছি তাহলে আমাদের এখানে হবে হলো, পাশে দেখো বন্ধুরা কি হবে, a স্কয়ার। আর ক্ষেত্রফল যেহেতু, তাহলে তো আমাদের সাথে পাশে হবে কি, বর্গ মিটার। তাহলে আমরা ক্ষেত্রফলটা এইভাবে মুখস্থ করব যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো √3/4 বাহু স্কয়ার। কিভাবে পড়বো, √3/4 বাহু স্কয়ার, অর্থাৎ বাহুকে যখন এ ধরছি তখন হবে √3/4 a স্কয়ার।
এখন এটা হলো আমাদের প্রথম অংশের ক্ষেত্রফল। এরপর আমাদের প্রত্যেকটা বাহু যখন কি হয়েছে 4 মিটার বাড়ানো হয়েছে তখন আরো একটা ক্ষেত্রফল বেরোবে। তাহলে 4 মিটার বাড়ানোর পরে ক্ষেত্রফলটা বের করি। তাহলে আমরা এরকম লিখবো, দেখো বন্ধুরা কি লিখবো, 4 মিটার বাড়ালে, ওদের সাথে মিলে লিখতেছি, দেখো ওর উপর ছিল 4 মিটার বাড়ালে, এই জন্য লিখতেছি 4 মিটার বাড়ালে বাহুর দৈর্ঘ্য হয়। আমরা লিখবো 4 মিটার বাড়ালে ত্রিভুজটি বা 4 মিটার বাড়ালে বাহুর দৈর্ঘ্য হয়। দেখো আমাদের বাহুটা আগে ছিল হলো এ, আর আমরা একটু আগে বলছিলাম যদি বাড়ানোর কথা বলে তাহলে প্লাস হবে, আর কমানোর কথা বলে মাইনাস হবে, শুধুমাত্র গুণের কথা বলে গুণ হবে। যেহেতু বাহুর ছিল এ মিটার, আমাদের দেখো শুরুতে বাহু কত ধরছিলাম এ মিটার, এবং 4 মিটার বাড়ানোর কথা বলছি, এই জন্য আমরা a+4 হবে, পাশে আমরা কি লিখবো, মিটার। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল। এখন দেখো এখান থেকে আমরা ত্রিভুজটি কি বের করে ফেলবো বন্ধুরা, ত্রিভুজটির কি লিখতেছি, দেখো ত্রিভুজটির ক্ষেত্রফল। দেখো ত্রিভুজটির ক্ষেত্রফল আগের মতোই সূত্র হবে √3/4। দেখো আমরা শুরুতে বলছিলাম যে √3/4 বাহু স্কয়ার, যখন বাহু এসেছিল তখন √3/4 এর পাশে a স্কয়ার হয়েছিল। এখন আমাদের দেখো বাহুটা হলো a+4, অর্থাৎ √3/4 পাশে হবে a+4 হোল স্কয়ার। a+4 কি হলো, হোল স্কয়ার। যেহেতু ক্ষেত্রফল এই জন্য আমাদের এটা হবে বর্গমিটার। এখন দেখো আমাদের এই √3/4 a+4 হোল স্কয়ার যদি হয়, অর্থাৎ এটা কিন্তু দেখো আমাদের বর্গের সূত্র পড়ে গেছে। a+4 হোল স্কয়ারকে আমরা কি করব, বর্গ করব। যদি আমরা এটাকে কি করি, বর্গ করি, ফোরটা ভালো করে লিখলাম। দেখো যদি বর্গ করি তারপরে আমরা প্রশ্নের মধ্যে সাজাবো, এই জন্য বর্গ করলে আমরা এখানে ভাঙাবো। এটা আমরা প্রশ্নের মধ্যে যাও সাজাইতে পারতাম, কিন্তু এখান থেকে সাজিয়ে রাখলে আমাদের কাজের কি সুবিধা হবে, যাতে প্লাস মাইনাসের পরে কোনো ভুল না হয়। তাহলে আমি একটু বামের দিকে চাপাই নিয়ে আসলাম লেখাটা। দেখো আমাদের উপরে আছে √3, নিচে আছে কি 4, আর পাশে আমাদের a+4 হোল স্কয়ার যেহেতু আছে, এটা আমরা সূত্রে ফেলে দিলাম। দেখো a স্কয়ার প্লাস সূত্রে 2 ইন্টু a ইন্টু b, আমাদের এটা এর জায়গায় আছে, b এর জায়গায় 4 আছে, প্লাস এখানে দেখো আমাদের ব্র্যাকেটের ভিতরে 4 স্কয়ার, আমি এদের বর্গমিটারে ডট ডট দিলাম। এরপর দেখো বন্ধুরা আমাদের এখানে যে মানটা আছে √3 দেখো কত হয় 4, এবং ব্র্যাকেটের ভিতরে দেখো কি হয় a স্কয়ার প্লাস 2a ইন্টু 4, অর্থাৎ 4 দুগুণে কত 8a প্লাস, আর 4 কে স্কয়ার করলে কত হয় 16 হয়। তাহলে দেখো বন্ধুরা এইটা হলো আমাদের বৃদ্ধি পাওয়ার আগের ক্ষেত্রফল, এবং এটা হলো বৃদ্ধি পাওয়ার পরের ক্ষেত্রফল। অর্থাৎ এই ক্ষেত্রফলটা বড় বা বেশি, কত বেশি দেখো সেটা প্রশ্ন বলে দিয়েছে 16√3, অর্থাৎ 16√3 বর্গমিটার বেশি হয়েছে এখানে। তাহলে আমরা প্রশ্ন মতে সাজাই ফেলি। তাহলে দেখো বন্ধুরা আমরা এখানে যে প্রশ্ন মতেটা সাজাবো, সেই প্রশ্ন মতেটার ভিতরে আমাদের বড় ক্ষেত্রফলটাকে আগে লিখবো। অর্থাৎ এখানে দেখো আমাদের বড় ক্ষেত্রফলটা হচ্ছে √3/4, ব্র্যাকেটের ভিতরে দেখো কি আছে a স্কয়ার প্লাস 8a প্লাস দেখো কত 16, মাইনাস দেখো এই যে আমাদের আগের ক্ষেত্রফলটা আছে √3/4 পাশে হলো a স্কয়ার, সমান ডান পাশে দেখো বন্ধুরা আমাদের প্রশ্নে বলে দিছে ক্ষেত্রফল কত বেড়ে গেছে 16√3, তাহলে আমরা 16√3 লিখলাম। এখন দেখো আমাদের এই দুইটা অংশের ভিতরে √3/4 এবং এই √3/4 কি আছে, দেখো আমাদের কমন আছে কিন্তু। তাহলে আমরা এটা কি করব, এটা কমন আছে, আমরা এটা কমন নিয়ে নিব। আচ্ছা দেখো তাহলে আমাদের এখানে যে প্রশ্ন মধ্যে সাজাইছি, এই দেখো দুইটা অংশের সাথে √3/4 আমাদের কমন আছে, তাহলে আমরা √3/4টা কমন নিয়ে নিই। দেখো √3/4টা যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে আমি এটা আগে লিখলাম √3/4, এটা আমাদের কমন আছে। এরপর ব্র্যাকেটে যে অংশটা আমাদের থাকে দেখো a স্কয়ার প্লাস এর থাকে 8a প্লাস থাকে 16, মাইনাস এখানে থাকে আমাদের a স্কয়ার সমান ডান পাশে আছে 16√3। এখন দেখো ব্র্যাকেটের ভিতরে আমাদের প্লাস a স্কয়ার আর মাইনাস a স্কয়ার কিন্তু কাটা যাবে। দেখো এটা আমরা মুখোমুখি করি বা আমরা কাটা দিয়ে দিতে পারি, যে a স্কয়ার আর এবং a স্কয়ার আমি নীল কালার দিয়ে কেটে দিলাম, না কাটলেও হবে। এখন তাহলে আমাদের দেখো বাম পাশে মাঝখানে থাকবে কত, থাকবে হলো 8a প্লাস এর হলো 16, এতে সমান দিলাম। এখানে আমাদের ডান পাশে আগে থেকে আছে 16√3
এবং গুণ দিব। ডান পাশে দেখো আমাদের এই যে √3/4 এটা কমন ছিল, এটা নিয়ম হইতেছে ডান পাশে যা ভাগ হবে, কিন্তু যেহেতু ভগ্নাংশ ভাগ করার পরের লাইনে আমাদের কি করতে হবে, গুণ দিয়ে উল্টাইতে হবে। এই জন্য আমরা একবারই গুণ দিয়ে উল্টাই দিব। দেখো প্রিয় বন্ধুরা, আমরা 2 লাইনের কাজ 1 লাইনে করে ফেললাম। তাহলে আমরা কেটে যদি গুণ দিয়ে উল্টাই দিই, তাহলে 4 যাবে উপরে, আর এই √3টা কোথায় যাবে, নিচে। তাহলে দেখো √3 যদি নিচে যায়, আমরা এই কাজটা করতে পারি, এই নিচে √3 এবং এই √3 আমাদের কি হলো, কাটা চলে গেল। তাহলে এইটা কাটা যাওয়ার পরে দেখো বন্ধুরা আমাদের কি থাকে এখানে অবশিষ্ট, আমাদের এখানে অবশিষ্ট ছিল 8 প্লাস হলো 16 সমান, দেখো ডান পাশে আছে কি 16 গুণ 4, 4 16 কত হয় বন্ধুরা, দেখো 4 16 হয় হলো 64, 4 16 কত হয় 64। আমাদের এখানে তাহলে কি থাকলো, দেখো 8 সমান, দেখো কি থাকতেছে 64 মাইনাস প্লাসের 16 ডানে যা কি হবে, মাইনাসের 16 হবে। এখানে দেখো আমাদের রয়েছে 8 64 থেকে 16 গেলে থাকলো আমাদের কত, 48। অতএব আমরা এখানে লিখতে পারি a সমান 48 কে 8 দিয়ে ভাগ দিলে 6 8 48। তাহলে আমাদের এখানে কিন্তু এর মান আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো বন্ধুরা, এখানে কি থেকে কিন্তু আমরা কি করছি, এর মানটা দেখো আমরা পেয়ে গেছি। এর মানটা আমাদের কত বেড়েছে, দেখো তো এর মানটা বেড়েছিল আমাদের কত, তাহলে দেখো আমাদের এর মানটা কত বেড়েছে বন্ধুরা, এর মান বেড়েছে হলো কত, দেখো 6। অর্থাৎ এখানে আমরা বলছিলাম সমদ্বির পরিসীমার সূত্র হলো 3, তাহলে এখান থেকে কিন্তু আমরা অতএব একবারই পরিসীমাটা বের করে ফেলতে পারি। তাহলে দেখো বন্ধুরা, আমরা এখান থেকে যদি পরিসীমাটা বের করে ফেলি, তাহলে আমরা এখানে নিচে লিখে দিই অতএব, দেখো জানতে চাইছিল এই যে এখানে দেখো বলা হয়েছিল কি যেন প্রশ্নটা, খ সমবাহু ত্রিভুজটির পরিসীমা কত। অতএব আমরা এখানে লিখে দিতে পারি, দেখো কি লিখতে পারি, ত্রিভুজটির দেখো বন্ধুরা কি লিখলাম, ত্রিভুজটির পরিসীমা সমান, আমরা জানি সূত্র হলো 3 গুণ a, অর্থাৎ ডাইনের সমান দিতে পারি আমরা 3, দেখো গুণ এর মান কত 16। দেখো বন্ধুরা 3 16 কত হয় 48। দেখো আমাদের 16 না 6, ভুল লিখতেছি কেন, 4 6 তারিখ কত হয় বন্ধুরা, এটা আমরা কাছে লিখি 3 গুণে এর মান হতে ছিল আমাদের 6, অর্থাৎ 3 গুণ 6 3 6 18, এই যে 18, এটার পাশে আমরা কি লিখে দিব মিটার। তাহলে দেখো বন্ধুরা, আমাদের সমবাহু ত্রিভুজের পরিসীমা কিন্তু নির্ণয় করা হয়ে গেছে। অর্থাৎ সমবাহু ত্রিভুজের পরিসীমাটা আমরা কি পেলাম, দেখো সমবাহু ত্রিভুজের পরিসীমা আমরা পেয়ে গেছি কিন্তু 18 মিটার, এটাই আমাদের উত্তর হবে, তাই না? তোমরা একটু দেখে নাও যে আমাদের এখানে বলা হয়েছিল যে সমবাহু ত্রিভুজের পরিসীমা নির্ণয় করো, তাহলে আমরা কিন্তু সমবাহু ত্রিভুজের পরিসীমাটা নির্ণয় করে ফেলছি। আমাদের এখানে বলা হয়েছিল যে সমবাহু ত্রিভুজের পরিসীমা নির্ণয় করো বা কত, এটা আমরা বের করছি। সমবাহু ত্রিভুজের পরিসীমা দেখো কত পাইছি, সমবাহু ত্রিভুজের পরিসীমা পাইছি হলো, তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমাদের এই অংশের কাজটাও কিন্তু শেষ হয়ে গেছে। এরপরে যে অঙ্কটা আমরা করব, এটা হলো এবার যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য, এবং যারা এবার এসএসসি দশম শ্রেণীতে আছে, অর্থাৎ সামনে প্রি টেস্ট পরীক্ষা, প্রাক নির্বাচনী পরীক্ষা, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ 16.4 থেকে 4 17 নম্বর অঙ্কটা থেকে এখানে আসছে। এখানে দেখো আমাদের উদ্দীপকের তথ্য দিয়ে আছে কি, একটি লোহার পাইপের ভিতরের ও বাইরের ব্যাস যথাক্রমে 14 সেন্টিমিটার ও 16 সেন্টিমিটার। এই অঙ্ক করার সময় তোমরা একটা জিনিস খেয়াল রাখবা, যে এখানে দেখো ব্যাস বলা আছে, একটা 14 আর একটা হলো 16, অর্থাৎ ব্যাস থেকে ব্যাসার্ধ বের করে বাকি কাজ করতে হবে। বিগত বছরে ঢাকা বোর্ডে একটা প্রশ্ন আসছিল, ওইখানে কিন্তু আমাদের ব্যাস বলা ছিল না, ব্যাসার্ধ বলা ছিল।
এই ব্যাসার্ধ বলার কারণে স্টুডেন্টরা কি করছে, ওই ব্যাসকে যেমন প্রতিবার অঙ্ক করতে করতে মুখস্থ করবে 2 দিয়ে ভাগ করে, ব্যাসার্ধ বলার পরে আবার 2 দিয়ে ভাগ করছিল, যে কারণে পোলাপানের অঙ্কটা কাটা গেছিল। এই জন্য তোমরা একটু খেয়াল রাখবা এই পাইপের অঙ্কটা করার সময় যে এখানে ব্যাস দেওয়া আছে নাকি ব্যাসার্ধ দেওয়া আছে। যদি আমাদের ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে আমাদের কোনো ঝামেলা নাই, আমাদের তো আসলে ব্যাসার্ধই লাগবে, তাই না? এই জন্য আমরা ব্যাসার্ধ বের করে নিব। আর যদি ব্যাসার্ধ না দিয়ে ব্যাস দেওয়া থাকে তাহলে ব্যাস থেকে ব্যাসার্ধ বের করে নিব। এটা তোমাদের একটু খেয়াল রাখতে হবে। তাহলে দেখো খ নম্বর রিকোয়ারমেন্ট আমরা শেষ করি। আমরা এখন গ নম্বর রিকোয়ারমেন্টে যাবো, এটা ঢেকে ফেললাম। দেখো বন্ধুরা, আমাদের খ নম্বরের সমাধান শেষ। এরপর আমরা এখন গ নম্বরটায় যাব। গ নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে আমি তোমাদের যে অঙ্কটা এখানে করলাম আজকে, ফুললি এই অঙ্কটা একদম ক খ গ সমস্ত রিকোয়ারমেন্টটাই খুব খুব ইম্পর্টেন্ট। এই জন্য তোমাদের জন্য এই অঙ্কটা অতীব দরকার। এই অঙ্কটার জন্য বারবার ট্রাই করবা যাতে তোমরা সমাধান করতে পারো। এখন দেখো গ নম্বর রিকোয়ারমেন্টে যেটা আমাদের বলছে, দেখো রিকোয়ারমেন্টে জানবার চাইছে যে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম হলে, মানে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন বের করতে হবে প্রথমে, সেটার ওজন হবে 7.2 গ্রাম। পরে বলতেছে পাইপের লোহার ওজন কত। দেখো এখানে একটা শব্দ ব্যবহার করেছে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন, অর্থাৎ কোনো কিছুর ওজন বের করতে গেলে আমাদের আয়তন বের করতে হয়। আর এটা যদি আমরা ভুলেও যাই তাহলে দেখো এখানে যে শব্দটা ব্যবহার করছে 1 ঘন সেন্টিমিটার, অর্থাৎ ঘন শব্দ মানে আয়তন বের করতে হবে। যদি এখানে বলতে 1 বর্গ সেন্টিমিটার শব্দ ব্যবহার করতো তখন আমরা বুঝতাম কি ক্ষেত্রফল বের করতে হবে। যেহেতু আমাদের এখানে কি বলছে দেখো ঘন সেন্টিমিটার, তাহলে আমাদের এই যে লোহার পাইপ সম্পর্কে যে উদ্দীপকটা দিছে এখান থেকে আমাদের কি করতে হবে, লোহার পাইপের আয়তন বের করতে হবে। আর আয়তন এখানে আমাদের দুইটা বের হবে, কারণ আমাদের দেখো একটা ব্যাস দিছে ভিতরের আর একটা ব্যাস দিছিল বাইরের, অর্থাৎ যে কটা ব্যাস দিবে সেই কটা আয়তন বের করব। দুইটা দিছে, দুইটা আয়তন বের করতে হবে। তাহলে আমরা এটা করতে গেলে সর্বপ্রথম আমাদের এই পাইপের ওজন বের করতে গেলে যেহেতু আয়তন লাগবে, সবার আগে আমাদের দরকার হলো উদ্দীপক থেকে উচ্চতা নিয়ে নেওয়া। এখানে দেখো আমাদের শুরুতেই বলে দিছে, এই যে লাস্টে অঙ্কে বলেছে এবং পাইপের উচ্চতা 4.5 মিটার। তাহলে আমরা এটাকে আগে লিখবো। তাহলে বন্ধুরা এখানে আমরা লিখে ফেলি গ। এখানে কিন্তু আমাদের মনে করি না, এবার কিন্তু আমাদের তথ্য দিয়ে দিচ্ছে। দেখো তাহলে আমরা লিখলাম বন্ধুরা দেয়া আছে। দেখো দেয়া আছে, আমরা এখানে কি লিখবো, দেয়া আছে পাইপের উচ্চতা। তাহলে আমরা এই যে বন্ধুরা এখানে ছোট ছোট করে লিখতেছি, দেখো লিখে ফেললাম পাইপের কি লিখতেছি, দেখো পাইপের উচ্চতা। পাইপের উচ্চতার আমরা সবসময় এই শব্দ ব্যবহার করি। তাহলে আমরা লিখলাম পাইপের উচ্চতা এই সমান 4.5 মিটার। দেখো বন্ধুরা এখানে কি বলতেছে 4.5 কি মিটার। আমাদের এই মিটারটাকে সেন্টিমিটারে নিতে হবে। কেন নিতে হবে, দেখো পাইপের ব্যাস ব্যাসার্ধের কথা যখন বলছে 14 সেন্টিমিটার 16 সেন্টিমিটার আছে, এই জন্য উচ্চতা মিটারে থাকলে তাহলে সেন্টিমিটার নিতে হবে। আমরা জানি 1 মিটার সমান হলো 100 সেন্টিমিটার, অর্থাৎ এই মিটারকে আমরা যদি 100 দিয়ে গুণ করি তাহলে সেটা সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে আমি এটি একটু চাপায়া এই পাশে লিখে দিই। তাহলে দেখো আমাদের এটার মান হবে কত, দেখো বন্ধুরা 4.5, এর আমরা গুণ দিব কত দিয়া, 100 দিয়া। 100 দিয়া যখন আমরা গুণ করব তখন কিন্তু আর সে কি থাকলো না, মিটার থাকলো না, তখন সে কি হয়ে গেল, সেন্টিমিটার হয়ে গেল। অর্থাৎ এটাকে যদি আমরা দেখো গুণ করি এখন কত হবে, 450 সেন্টিমিটার। অর্থাৎ পাইপের উচ্চতা আমাদের হয়ে গেল কত, 450 সেন্টিমিটার। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো পাইপের উচ্চতা যেহেতু পাইছি, এখন পাইপের ভিতরের এবং বাইরের আয়তন আমাদের বের করতে হবে। ভিতরের এবং বাইরের আয়তন যদি আমরা বের করি, তাহলে বন্ধুরা এখন ভেতরের বাইরের আয়তন বের করতে গেলে এই যে আমাদের ভিতরের বাইরের ব্যাস দিয়ে আছে, আমরা প্রথমে ব্যাস লিখবো, ব্যাস থেকে ব্যাসার্ধ, ব্যাসার্ধ থেকে আয়তন, এইভাবে দুইটা ধাপে আমরা আয়তন গুলা বের করে ফেলবো। আমরা এখন প্রথমে যাবো হলো বাইরের ব্যাস দিয়ে আছে, বাইরের ব্যাসে যাব। এই জন্য আমরা এখানে লিখবো পাইপের বাইরের ব্যাস। দেখো বন্ধুরা এখানে আমরা ওদের সাথে মিলাই লিখবো পাইপের, দেখো আমরা কি লিখতেছি বন্ধুরা, পাইপের বাইরের ব্যাস। দেখো পাইপের বাইরের ব্যাসটা আমাদের কত দেওয়া ছিল, বলা আছে লোহার পাইপের ভিতরের ও বাইরের ব্যাস। আচ্ছা তাহলে যদি ভিতরের দেয় তাহলে আমরা আগে ভিতরেরটাই বের করে ফেলি।
দেখো বন্ধুরা, তাহলে আমরা লিখলাম পাইপের ভিতরের ব্যাস। দেখো পাইপের ভিতরের ব্যাস দিছিল 14, বাইরের ব্যাস দিছিল 16। তাহলে ভিতরের ব্যাস যদি আমাদের 14 দেওয়া থাকে, তাহলে আমরা 14 কি লিখলাম? সেন্টিমিটার। এই যে অতএব দিব, দেখো বলবো পাইপের ভিতরের, এখান থেকে আমরা কি বের করব বন্ধুরা? ব্যাস থেকে ব্যাসার্ধ বের করতে হবে সবার আগে। তাহলে আমরা এই যে ব্যাসার্ধকে আমরা আর দিয়ে প্রকাশ করি, ছোট হাতের আর। আর যদি একই অঙ্কের দুইটা ব্যাসার্ধ হয়, তাহলে আমরা বড় যেটা বেরোবে সেটাকে বড় আর ব্যবহার করব, এবং যেটা ছোট মান বেরোবে সেটাকে ছোট আর ব্যবহার করব। তাহলে আমাদের এখানে দেখো একটা হলো 14, একটা হলো 16। তবে তো এটা 14 ছোট, এই জন্য আমরা এটা ছোট আর ব্যবহার করতেছি। এখন দেখো আমাদের এখানে যে 14 আছে, তার আমরা 2 দিয়ে ভাগ করব। দেখো 14 রে 2 দিয়ে ভাগ করলে কত হয় বন্ধুরা? 7 হয়। মানে 7 ব্যাসার্ধ পেলাম 7। অতএব আমরা এখান থেকে কি বের করে ফেলতে পারবো? পাইপের ভিতরে কি বের করব? আয়তন। দেখো একই সাথে আমরা আয়তনটা বের করে ফেলবো। এই যে আয়তন, আয়তনের সূত্র কিন্তু আমাদের মুখস্থ, পায়ের স্কয়ার এইচ। দেখো বন্ধুরা, আমাদের পাইপের অর্থাৎ সিলিন্ডার বা বেলুন যাই বলি, এটার আয়তনের সূত্র পায়ের স্কয়ার এইচ। অর্থাৎ আমরা এখানে মানগুলা ব্যবহার করব। একটু বামে চাপায়ে লিখি। পায়ের মান হলো আমাদের 3.1416 গুণ আর স্কয়ার। আর এর মান দেখো আমাদের কত হয়েছে? 7, তার সাথে স্কয়ার। আর আমাদের এইচ এর মানটা হয়েছিল 450। যেহেতু আয়তন বের করতেছি, এখানে আমাদের ঠিকই কি হবে বন্ধুরা? ঘন সেন্টিমিটার। এটা আমরা ক্যালকুলেশন করে ফেলি। তাহলে আমাদের পায়ের মানটা হচ্ছে 3.1416, আর আর এর মান আমাদের উপরে আছে 7, এর জন্য 7 স্কয়ার আর স্কয়ার, অর্থাৎ এইচ গুণ হলো এইচ, এইচ মানে 450। এই পুরো সংখ্যাটাকে আমরা এখন গুণ করে এখানে লিখে ফেলবো। তাহলে দেখো বন্ধুরা, আমরা যদি এইটা সংখ্যাটাকে গুণ করি, আমরা একটু ক্যালকুলেটরটা নিই। এই ক্যালকুলেটর নিয়ে আমাদের প্রথম গুণ হবে 3.141 হলো 6, এর সাথে গুণ হবে হলো 7 স্কয়ার, এর সাথে গুণ হবে হলো 450। এটা সমান দিয়ে যে মানটা আমাদের হইলো, এই মানটা হচ্ছে হলো আমাদের, দেখো বন্ধুরা আমরা একটু ক্যালকুলেটর দেখে মানটা লিখে ফেলি। আমাদের এই মানটা হচ্ছিল 69,272। কত হচ্ছে বন্ধুরা? 69,272 দশমিক হলো 28। দেখো বন্ধুরা, এটা হলো আমাদের ঘন সেন্টিমিটার। আর আমরা এখানে কমা দিতে পারি। কত হলো? 69,272.28 কে ঘন সেন্টিমিটার। এটা হলো আমাদের কোথাকার আয়তন? এটা আমাদের ভিতরের আয়তন। ঠিক একই নিয়মে আমরা কি করবো এবার? বাইরের আয়তনটাও বের করে ফেলবো। তাহলে আমরা পাইপের বাইরের আয়তনটাও বের করে ফেলি। তাহলে একই ফরম্যাটে কাজ করব বন্ধুরা। তাহলে আমরা এবার লিখবো পাইপের দেখো বন্ধুরা, আমরা আগের মতো লিখতেছি বাইরের ব্যাস। দেখো আমরা কি লিখলাম? পাইপের বাইরের ব্যাস। দেখো পাইপের বাইরের ব্যাস বলা আছে কত? 16। তাহলে আমরা এই যে এখানে এখন লিখে ফেলাম 16। দেখো কি লিখলাম? সেন্টিমিটার। এই যে অতে, এই দেখো পাইপের ডট ডট দিলাম, বাইরের ডট ডট দিলাম। ব্যাস থেকে আমরা কি বের করব বন্ধুরা? ব্যাসার্ধ বের করব। যেহেতু ব্যাসার্ধের মানটা একটু বড় বেরোবে, এর আমি বড় আর ধরলাম। তাহলে এখানে দেখো আমি দিলাম 16/2, অর্থাৎ 16কে 8 2 দিয়ে ভাগ করলে কত হইলো? 8। আমি এখানেও ওই একই নিয়মে পাইপের বাইরের কি বের করে ফেলবো বন্ধুরা? আয়তন বের করে ফেলবো। তাহলে দেখো আমরা এখানেও লিখলাম আয়তন। আয়তনের সূত্র কি হবে? পাই আর স্কয়ার কি হবে? এইচ। দেখো এখানেও আমরা আগের মতো একটু বাম পাশে চাপায় লিখি। পায়ের মান হলো আমাদের 3.1416 গুণ আর স্কয়ার মানে 8 স্কয়ার, আর এইচ হলো 450। তাহলে এটা কি হবে বন্ধুরা? ঘন সেন্টিমিটার। তাহলে এখন দেখো এটাকে আমরা গুণ করে ফেলবো। দেখো এটাকে গুণ করলে আমাদের যে মানটা বের হয়, আমরা মানটা বের করে ফেলি। আমাদের এখানে যে মানটা হচ্ছে 3.416 গুণ হবে হলো 8 স্কয়ার, 8 স্কয়ার গুণ হলো 450। তাহলে সমান দিলাম, এই মানটা আমাদের বেরিয়েছিল 90,478.08। তাহলে দেখো বন্ধুরা, এখানে আমাদের যে মানটা বেরোলো, আমরা মানটা একটু লিখে ফেলি। দেখো এখানে যে মানটা বেরিয়েছে 90,478। দেখো বন্ধুরা 478.08 ঘন সেন্টিমিটার।
তাহলে দেখো বন্ধুরা, আমাদের দ্বিতীয় যে অংশটা আমরা কাজ করতেছি সেটা কিন্তু আমাদের হয়ে গেছে মান বের করা। দেখো আমরা উপর থেকে যে লেখাটা লিখছিলাম সেটা হইতেছিল আমাদের, প্রথমে দেখো গ নম্বরে লিখতে দেওয়া আছে পাইপের উচ্চতা এই সমান 4.5 মিটার। এরপরে 4.5 কে আমরা 100 দিয়ে গুণ করে সেন্টিমিটারে প্রকাশ করছি। এরপরে দেখো আমরা লিখছি পাইপের ভিতরের ব্যাস, বাইরের ব্যাস এবং কি তার আয়তন পর্যন্ত লিখছি। দেখো আমাদের এই যে অংশটা আমরা বের করছি এটা হইতেছে, দেখো আমরা দুইটা আয়তন বের করছিলাম, বললাম যে কয়টা ব্যাসার্ধ বা ব্যাস দিবে সেই কয়টা আয়তন বেরবে। আমাদের একবার বলছে ভিতরে, একবার বলছে হলো বাইরের। এর আমরা একবার ভিতরের ব্যাস থেকে ব্যাসার্ধ, ব্যাসার্ধ থেকে আয়তন বের করছি। এরপর আমাদের বলছে বাইরের ব্যাস, সেজন্য বাইরের ব্যাস, ব্যাস থেকে ব্যাসার্ধ, ব্যাসার্ধ থেকে আয়তন বের করছি। এখন দেখো আমাদের এই যে দুইটা আয়তন আমাদের বেরিয়েছে, দেখো ভিতরের এবং এই যে বাইরের আয়তন, এই দুইটা আয়তনের মধ্যে মানের পার্থক্য আছে। এখন দেখো ভিতরের থেকে বাইরের আয়তনটা আমাদের একটু বেশি, এই যে একটু বেশি বা বড় এটাই হইতেছিল আমাদের এই পাইপের লোহা। অর্থাৎ আমরা এখন এইখান থেকে পাইপের লোহার আয়তনটা বের করে ফেলবো। তাহলে দেখো বন্ধুরা, এখন পাইপের লোহার আয়তনটা হবে আমাদের এই বড় আয়তনটা থেকে ছোট আয়তনটা বিয়োগ করলে যেটা বেরোবে সেটা। তাহলে আমরা এখন এই কাজটা করব, অর্থাৎ আমরা লিখবো পাইপের লোহার আয়তন। তবে এটুকু করার জন্য আমরা উপরের কিছুটা অংশ আগে মুছে ফেলবো। আমরা উপরে কিছু, দেখো প্রিয় বন্ধুরা, তোমরা এই উপরের অংশটা আগে দেখে ফেলো, এইখান থেকে পরে আমরা বাকি কাজটা করব। দেখো বন্ধুরা, তোমরা এটুকু একটু দ্রুত তুলে ফেলো। আর এটা যদি আমরা একটু তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমাদের এই অংশটা যদি হয়ে যায়, এখান থেকে আমরা বললাম যে বড়টা থেকে ছোটটা বিয়োগ করে আমরা পাইপের প্রথমে কি বের করব, পাইপের লোহার আয়তন বের করব। তাহলে আমরা উপর থেকে দুইটা অংশ কি করব, একটু মুছে ফেলি, তোমরা এটা করে মুছে দিও। তাহলে দেখো আমরা এর পরের অংশটা যদি করি, আমাদের এটা উপরে করব, তাহলে আমরা এখান থেকে এই অংশটা একটু মুছে দিলাম, এখানে আমাদের বাকি কাজটুকু হয়ে যাবে। তাহলে আমরা এখন যে কাজটা করব, দেখো বন্ধুরা, এই বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে যেটা বেরোবে সেটা একটু বলা হলো পাইপে লোহার আয়তন, আর তারপরে বেরোবে ওজন। তাহলে আমরা এখানে লিখি পাইপে লোহার আয়তন। দেখো বন্ধুরা, আমরা এটা কি লিখবো, পাইপে, এই যে প্রশ্ন দেখে দেখে পাইপের লোহার আয়তন, পাইপের, দেখো কি লিখতেছি বন্ধুরা, পাইপে লোহার আয়তন। দেখো পাইপের লোহার আয়তন কি হবে, এই বড় মানটা থেকে আমাদের ছোট মানটা মাইনাস হয়ে যাবে। তাহলে 90,478 দশমিক কত হয়, 08। এর থেকে আমরা বিয়োগ দিব হলো 69,000। দেখো লেখাটা আমরা মোটামুটি আটাইতে পারবো নাকি, 78,000, এই যে 272 দশমিক কত, দেখো 28। আমি পাশে হলো ঘন সেন্টিমিটার লিখে রাখি, একটু ঘন সেন্টিমিটার। এরপর আমি সমান এটাকে মানটাকে একটু চাপাই নিয়ে যাব। তাহলে দেখো বন্ধুরা, এখন আমরা এই দুইটা মান আমরা একটু বিয়োগ করে দেব। যদি মানটা বিয়োগ করে দিই, দেখো বিয়োগ করলে আমাদের মানটা কত বেরোয়, বিয়োগ করবো হলো এটা থেকে 69,272 দশমিক 69,272.28। তাহলে আমাদের এখন যে মানটা বন্ধুরা আমার বেরিয়েছে 21,205.8। কত বেরোলো, 21,205.8। তাহলে আমাদের এই যে মানটা বেরিয়েছে 21,205.8, দেখো কি বেরিয়েছে, ঘন সেন্টিমিটার। এখন এই যে মানটা আমাদের বের হইলো,
এটা হলো আমাদের পাইপের লোহার আয়তন। এখন এই পাইপের লোহার আয়তনকে আমরা যদি 7.2 দিয়ে গুণ করে দিই, তাহলে কিন্তু আমাদের পাইপের লোহার ওজন বের হয়ে যাবে। এটা আমরা এই জন্য লিখবো যে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন এত, এবং এটা থেকে বের করব। তাহলে আমরা এখন এখানে লিখি, এই দিক থেকে একটু দেখো, আমরা এটা লিখবো 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন সমান 7.2 কি হবে দেখো বন্ধুরা, 7.2 গ্রাম। অতএব আমাদের যে মানটা বেরিয়েছে 21,205 দশমিক কত 8 এত ঘন সেন্টিমিটার লোহার ওজন সমান এই যে 2 দশমিক, আমাদের যেটা হয়েছিল 21,205 দশমিক কত 8 এর সাথে গুণ 7.2, এটাও আমাদের কি হবে বন্ধুরা গ্রাম। তাহলে আমরা এটাকে একটু গুণ করে ফেলি। দেখো 21,205.8, এটাকে আমরা গুণ করবো হলো কত দিয়ে 7.2 দিয়ে। তাহলে আমরা এটাকে গুণ করি, গুণ 21,205.8 গুণ হইতেছে হলো 7.2, 7.2 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে আমাদের যে মানটা বের হবে সেটা হলো হচ্ছে, আমি এটা একটু ক্যালকুলেটরটা দেখে লিখি, আমাদের যে মানটা বের হইতেছে 1,52,681 দশমিক হলো 76 কত গ্রাম। তাহলে দেখো আমরা এটাকে গ্রামের ডট ডট দিই গ্রাম। এখন এত গ্রাম কখনো কিন্তু আমরা উত্তরে বলি না, এই জন্য আমরা এই গ্রামটাকে এখন কি বানাই ফেলবো, গ্রামটাকে এখন আমরা কেজিতে ট্রান্সফার করব। এবার আমরা নিচের অংশটাও মুছে ফেলি। তাহলে এই নিচের অংশটাও আমরা পুরোটা মুছে দিলাম। দেখো বন্ধুরা, পরের অংশটা আমাদের শুধু থাকলো, তোমরা এটা দেখে নিতে পারবা ধাপে ধাপে একটার পর একটা অংশ। এখন দেখো এত গ্রাম কখনো যেহেতু উত্তরে বলি না আমরা, আমরা এটাকে 1000 দিয়ে ভাগ দিয়ে কেজিতে নিয়ে যাব। 1,52,681.76, এটারই আমরা ভাগ দিলাম হলো 1000 দিয়ে, তখন এটা আর আমাদের গ্রাম থাকলো না। দেখো বন্ধুরা এখন কি হয়ে গেছে, এটা আমাদের কিলোগ্রাম হয়ে গেছে। অর্থাৎ আমাদের হয়েছিল 152 এটা আমাদের হবে হলো 152.68 কিলোগ্রাম। ব্র্যাকেটে আমরা কি লিখে দিব, প্রায়, যেহেতু দশমিক হয়েছে আমরা ব্র্যাকেটে প্রায় লিখবো। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, এটা হলো আমাদের এই যে অঙ্কটা করলাম তার শেষের অংশটা। তাহলে এই শেষের অংশটা কিন্তু তোমাদের অতীব জরুরি। তাহলে এটাকে আমরা যখনই 1000 দিয়ে ভাগ দিব, তখন সেটা আমাদের হয়ে যাবে হলো কেজি, অর্থাৎ 152.68176, আর আমরা শেষে লিখলাম না বা ব্যবহার করলাম না, এটা আমাদের অতীব জরুরি না। তাহলে আমাদের দেখো বন্ধুরা, রাজশাহী বোর্ড 25 সালের যে অঙ্কটা আমাদের আসছিল গত বছর, এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এবং অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি সলভ করা হয়ে গেল। তাহলে দেখো বন্ধুরা, যদি আমাদের এই পাইপের কোনো অঙ্ক পরীক্ষা আসে, তাহলে ইনশাআল্লাহ কিন্তু আমরা এই অঙ্কগুলো পেরে যাব। তাহলে দেখো বন্ধুরা, আমরা যে অঙ্কটা এখানে করলাম, এটা আমাদের প্রথমে পাইপের লোহার আয়তন, দুইটা আয়তন বের করছিলাম, সেই দুইটা আয়তন বিয়োগ করে যে আমরা বের করছি ওইটার পাইপের লোহার আয়তন। এরপরে লোহার আয়তনকে আমরা 7.2 গুণ করলে আমরা কি পাবো, ওজন পাবো। আমরা ওজন বের করছি, ওজনটা অনেক গ্রাম থেকে আমরা পরে 1000 দিয়ে ভাগ দেওয়া কিলোগ্রামে নিয়ে গেছি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করে দেখো, এটা আমরা যে রাজশাহী বোর্ডের এই যে অঙ্কটা সমাধান করলাম গত বছরের, এই অঙ্কটা আমি শুরু থেকে বলছি তোমাদের জন্য, এসএসসি পরীক্ষার্থীদের জন্য, দশম শ্রেণী যারা প্রি টেস্ট পরীক্ষা দিবা তাদের জন্য, এবং নবম শ্রেণী যারা অর্ধবার্ষিক পরীক্ষা দিবা তাদের জন্য এই ফুল অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য সম্পূর্ণ ইম্পর্টেন্ট, এবং প্রি টেস্টের জন্য হলো বেশি ইম্পর্টেন্ট হলো গ নম্বর রিকোয়ারমেন্ট, অর্থাৎ লোহার ওজন যেটা এখন করলাম, এবং নবম শ্রেণীতে যারা অধ্যয়নরত অবস্থায় আসছে তা তোমাদের জন্য প্রয়োজন বেশি ইম্পর্টেন্ট হইতেছিল আমাদের সমবাহু ত্রিভুজের অঙ্কটা, অতীব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তাই প্রিয় বন্ধুরা, আজকের মতো আমরা এখানে রাখবো। আজকের মতো আমরা এখন আর এগোচ্ছি না, আমরা এইভাবে কয়েকটা দিন কি করব, পরিমিতির অঙ্ক সমাধান করব এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত। তারপর আমরা
নবম এবং দশম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর প্রতিদিন এইভাবে ধারাবাহিকভাবে রুটিন করে ক্লাসগুলো নিব, তোমরা সকলে উপকৃত হবে। কিন্তু এখন আমরা যেভাবে সৃজনশীল প্রশ্নগুলো সলভ করতেছি, কিন্তু ইনশাল্লাহ আমরা 20 তারিখ থেকে আগে সৃজনশীল সমাধান করব না, আমরা বইয়ের মানে পাঠ্যপুস্তকের অঙ্কগুলো আগে সমাধান করব ধারাবাহিকভাবে, তারপরে আমরা আবার সৃজনশীলে যাব। সেই হিসেবে অষ্টম, নবম এবং দশম তোমাদের জন্য আমি খুব ইম্পর্টেন্ট ক্লাসগুলো নিয়ে আসবো ইনশাল্লাহ 20 তারিখ থেকে। সে পর্যন্ত তোমরা এই ক্লাসগুলো যেগুলো তোমাদের সিলেবাসভুক্ত আছে সেগুলা দেখতে থাকো, তোমরা আশা করি উপকৃত হবে। এই পর্যন্ত আজকের মতো এখানে শেষ করছি। আগামী দিন পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে সেই শুভকামনা জানিয়ে আল্লাহ হাফেজ।